নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সপ্তম অধ্যায় হিসাব বিজ্ঞানে আমি খতিয়ান থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব। খতিয়ান তোমরা জানো যে জাবেদা আমাদের প্রাথমিক বই এবং খতিয়ানকে আমরা সাধারণত পাকা বই হিসেবে চিহ্নিত করি। যে জাবেদায় আমরা প্রথম পর্যায়ে হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করি, এরপর পাকা বই হিসাবে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ানে যদি আমরা হিসাবগুলো স্থানান্তর না করি তাহলে কিন্তু আমরা প্রকৃত যে ফলাফল বা উদ্বৃত্ত এটা নির্ণয় করতে পারবো না। খতিয়ান থেকে হিসাবের জেরগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য ব্যবহার করে থাকি। এজন্য খতিয়ানটা আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানে যদি আমরা খতিয়ানটাকে গুরুত্বপূর্ণ এই জন্য দেখছি যে প্রাথমিক পর্যায়ে জাবেদায় লেখার পরে লেনদেনগুলো প্রথম পর্যায়ে জাবেদায় লেখার পরে প্রত্যেকটা হিসাবের তোমরা জানো যে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা বিষয়ভিত্তিক যে হিসাবগুলো সেটা কিন্তু খতিয়ানেই হয়। আর শুধুমাত্র সেই কারণেই হিসাব বিজ্ঞানে আমরা খতিয়ানকে পাকা বই হিসেবে চিহ্নিত করি। দেখা যাচ্ছে যখনই আমরা খতিয়ানে ক্রয় করব, যাবতীয় ক্রয়ের জন্য একটি ছক থাকবে, আবার যখন আমরা বিক্রয় করব বিক্রয়ের জন্য একটি ছক থাকবে, এরপর বেতন, এরকম আনুষঙ্গিক যতগুলো হিসাব আমরা জাবেদায় আনবো ততগুলো হিসাবই কিন্তু খতিয়ানে আমরা দেখাবো। এই যে খতিয়ানে আমরা পর্যায়ক্রমে সমস্ত হিসাবগুলো তার শ্রেণী অনুযায়ী আলাদা আলাদা পার্টে লেখার জন্য হিসাব করতে কিন্তু সুবিধা হয়। এবং দেখা যাচ্ছে কি এর জের নির্ণয়টায় যদি কোনো ভুল থেকে থাকে, রেয়ামিলের উদ্বৃত্ত নির্ণয় করি আমরা। রেয়ামিলের উদ্বৃত্ত নির্ণয় করতে যে খতিয়ান থেকে আমরা হিসাবগুলো নিয়ে আসি, যে হিসাবের শিরোনামগুলো, তখন দেখা যাচ্ছে কোথাও কোনো ভুল থাকলে তার সংশোধনের ব্যবস্থা করা যায়। তোমাদের রেয়ামিল যখন আমি রেয়ামিল অধ্যায় থেকে আলোচনা করেছিলাম তখন এটা বলেছিলাম যে তোমরা রেয়ামিলের যে ইগুলো আমরা লিখি, যে ডেবিট পাশের ব্যালেন্সগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের ব্যালেন্সগুলো ক্রেডিট পাশে, এইগুলো মূলত আমরা খতিয়ান থেকে স্থানান্তর করে যে হিসাবগুলো পাই সেটাই মূলত তার প্রতিচ্ছবি হচ্ছে রেয়ামিল। তা রেয়ামিলে যখনই আমরা এই হিসাবগুলো দেখাই, কোথাও কোনো ভুল যদি থেকে থাকে তাহলে কিন্তু ওটা অতি সহজেই ধরা পড়ে এবং এটা সংশোধনের ব্যবস্থা করে আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। তাই একটি ব্যবসায়ীর জন্য বা একজন প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকেন তাদের জন্য আর্থিক অবস্থার বিবরণীটা অতি গুরুত্বপূর্ণ। কারণ একটা বছরের শেষে যদি আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত না করা যায় তাহলে কিন্তু জানা যায় না যে লাভ হলো ব্যবসায়ে নাকি লোকসান হলো, এবং কোন কোন খাতে দুর্বলতা রয়েছে সেটাও উদ্ঘাটন করা সম্ভব হয়। এজন্য আমাদের এই হিসাবে যতগুলো হিসাব আছে, জাবেদার থেকে শুরু করে লেনদেন, জাবেদা, খতিয়ান, রেয়ামিল, এই যে পর্যায়ক্রমে নগদান হিসাব, এই যে যাবতীয় যতগুলো হিসাব মূলত আমরা ওই আর্থিক অবস্থার বিবরণীর জন্য পর্যায়ক্রমে প্রস্তুত করে আসি। তা তোমরা এই যে অবসর সময় বলতে হবে যে তোমরা এখন সবাই বাসায় আছো, তো এর ভিতরে তোমাদের এই যে এতগুলো বিষয় আলোচনা করা হচ্ছে, এছাড়াও তোমরা সবসময় চেষ্টা করবে যেগুলো প্র্যাকটিস করানো হতো ক্লাসে শ্রেণীকক্ষে তোমরা সেইগুলো বাসায় বসে, শুধুমাত্র এটাই যে করবে তা না, অন্যান্য যে অধ্যায়গুলো তোমাদের করানো হয়েছিল ওইগুলোও তোমরা বাসায় অনুশীলন করবে। দেখা যাচ্ছে যে তাতে তোমাদের অনেক বেশি মনে থাকবে, কারণ যত বেশি তুমি মনে রাখতে পারবে ততই তোমার জন্য সুবিধা। যদি তুমি এই হিসাবগুলো মনে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি সবগুলো শখ মনে করতে পারবে না, আর শখ মনে করতে না পারলে তুমি এইগুলো লিখতেও পারবে না। তা আজকে তোমাদের আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই। 2019 মার্চ 1 নগদ 35,000 টাকা, নগদ 35,000 টাকা এবং
30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই যে প্রথম তারিখে আমার হিসাবটা, এটা আমি তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু আমাদের অবশ্যই প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন যেটা, সেটা কিন্তু প্রথম তারিখের। এরপরে 7 তারিখ নগদে ক্রয়। এইগুলো কিন্তু জাবেদা। প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু জাবেদাটাই তোমাদের দেখাচ্ছি। 3,000 টাকা জাবেদার থেকেই কিন্তু খতিয়ান করা হয়, তোমরা জানো। নগদে ক্রয় 3,000 টাকা। এরপরে 14 তারিখ মার্চ 14 নগদে বিক্রয় 5,000 টাকা। এই তিনটে অঙ্ক যে মানে আমাদের লেনদেনগুলো আছে, নগদ 35,000 টাকা এবং 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। 7 তারিখে নগদে ক্রয় 3,000 টাকা। এরপরে 14 তারিখে নগদে বিক্রয় 5,000 টাকা। এই যে হিসাবগুলো তোমরা অতি সহজে কিন্তু এটার জাবেদা করতে পারো। আমি তোমাদেরকে উপরের থেকে মুছে দিয়ে জাবেদাগুলো দেখাচ্ছি। তোমরা অবশ্য মুখে বললেই হয়তো পারতে, তারপর আমি লিখে দিচ্ছি নগদান হিসাব। আমি জাবেদার সব কাটলাম না, তোমাদের এমনিভাবেই শুধু দেখাচ্ছি। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, এবং মূলধন হিসাব ক্রেডিট। এই যে প্রথম তারিখে আমি যা নিয়ে ব্যবসা শুরু করছি, এটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এই যে টাকাগুলো তোমরা এইগুলো হয়তো এতটা সময় তোমরা তুলতে পেরেছো। আমি জাবেদাগুলো মুছে দিলাম। এইখানে তোমরা জানো যে প্রথম তারিখে যা ডেবিট হয়েছে 35,000 টাকা এবং 30,000, এই টাকাটাই কিন্তু মূলধন হিসেবে আমি ক্রেডিট করব। তাহলে আমার হলো 65,000 টাকা এই প্রথম তারিখে। এরপর আছে নগদে ক্রয় ছিল 3,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট। তোমাদেরকে আমি সবসময় বলেছি ক্রয় সবসময় ডেবিট, শুধুমাত্র মালিক কর্তৃক পণ্য উত্তোলনের ক্ষেত্রে তখন কিন্তু ক্রয় ক্রেডিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 3,000 টাকা। এতে তোমরা জাবেদার সব কেটে অবশ্যই অঙ্কগুলো করবে, যদি জাবেদা করো তাহলে। আর জাবেদা না করেও কিন্তু খতিয়ান প্রস্তুত করা যায়। এরপর আছে নগদে বিক্রয়। নগদান হিসাব ডেবিট,
ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আমাদের ছিল বিক্রয় হিসাব ক্রেডিট, এটা 5,000 টাকা ছিল। ডেবিট পাশে 5,000 টাকা এবং ক্রেডিট পাশেও 5,000 টাকা হবে। এইভাবে তোমরা জাবেদাটা করে নেওয়ার পরে যখন চলমান জের ছকে করবে, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। যখন তোমরা চলমান জের ছকে খতিয়ান করবে তখন ছকটা হবে এরকম। আমি ছোট করে ছকটা দেখাচ্ছি। তারিখ, এইখানে দেখো তোমাদের যে চলমান মানে যে ছকটা, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আবার আমিও এখানে দেখিয়ে দিলাম তোমাদের। এখানে আছে হচ্ছে তোমাদের অনেকগুলো অঙ্কই চলমান জের ছকে করা। তোমরা জানো খতিয়ানের দুটো হিসাবে আমরা করি, একটা টি ছক, একটা চলমান জের ছক। তো এখানে চলমান জের ছকেও কিছু করে দেওয়া আছে, আবার টি ছকেও আছে। এতে 88 পৃষ্ঠায় তোমরা দেখবে চলমান জের ছকে কিছু অঙ্ক করে দেওয়া আছে। টি ছকটা তোমরা করবে না সেটা বলছি না, তবে টি ছকটা হচ্ছে চলমান জের ছকে তোমাদের আরও বেশি সুবিধা হবে এবং টি ছকও করতে পারবে চেষ্টা করলে। টি ছকটাও সহজ, দুটো পার্ট করে তোমরা ওটা দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের টি ছকের, এটা দেওয়া আছে 82 পৃষ্ঠায়, যেটা তোমরা এখানে জাবেদা যা আমরা করেছি সেইভাবে করে, এবং চলমান জের ছকে আমরা যেরকম তোমাদের এইখানে দেখিয়েছি যে ছকটা কীভাবে হবে, তারিখ বিবরণ আমরা যখন খতিয়ান করি তখন কিন্তু এইখানে জাবেদা পৃষ্ঠা, এবং এখানে আমি লিখিনি তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ওইখানেও জের বা ব্যালেন্স, ডেবিট টাকা নিচেই ক্রেডিট টাকা, এই যে এই অংশটায়। এইখানে আমি তোমাদের অঙ্কটা একটু দেখিয়ে দিই যে প্রথম তারিখে আমাদের ছিল মূলধন হিসাব ক্রেডিট, এবং আমরা সবসময় খতিয়ানে যখন ব্যালেন্স বা জের নির্ণয় করব তখন কিন্তু নগদান হিসাবটা আগে করাটাই ভালো। নগদান হিসাব করবে আগে। আমি এর নিচে আরও কিছু লেখার প্রয়োজন হয়, যেটা আমি লিখিনি, সংক্ষেপে আমি দেখাচ্ছি যে নগদান হিসাব তখন আমার এইখানে 2019 ছিল মার্চ 1, এইখানে তখন তোমরা লিখবে মূলধন হিসাব। আমরা হিসাব করব নগদানের, কিন্তু লিখব ওর বিপরীত এন্ট্রিটা, ক্রেডিট পাশে যেটা থাকবে আমরা সেই এন্ট্রিটা লিখব। তো ক্রেডিট পাশে আমাদের আছে মূলধন হিসাব ক্রেডিটে, তাহলে এখানে মূলধন হিসাব লিখলাম, কিন্তু নগদানের যে টাকা আমাদের কিন্তু সেই টাকাই লিখতে হবে, এবং নগদান আমাদের থাকে কোথায়, ডেবিটে, তাহলে টাকাটাও যাবে ডেবিটে। তাহলে এখানে নগদানের 35,000 টাকা, ঠিক একইভাবে ডেবিটের এই পাশে 35,000 টাকা। এবার দেখো আমার নগদান আছে, এটা 7 তারিখ ছিল সম্ভবত, ক্রয় হিসাব ডেবিট 3,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। তখন আমি এইখানে মার্চ 7 লিখে ক্রয় হিসাব লিখলাম। ক্রয় হিসাব লিখে এইখানে আমার নগদান হিসাব আছে কিন্তু ক্রেডিটে, তাহলে এইখানে টাকাও লিখব ক্রেডিটে 3,000 টাকা। এটা কেন লিখছি তোমরা মনে হয় বুঝতে পেরেছো, যে আমার ব্যালেন্স আছে ডেবিট, যখন ডেবিট ব্যালেন্স হবে
ক্রেডিটে টাকা আসলে আমি বিয়োগ করব, আর ডেবিটে টাকা আসলে যোগ করব। কারণ হচ্ছে আমার ব্যালেন্স যেটা, তার সঙ্গে যদি দেখি যে ওর সঙ্গে সম্পৃক্ত কিছু, যেমন নগদান হিসাব আমার 3টে এন্ট্রিতেই আছে। যদি এখানে নগদান একটা মাত্র এন্ট্রি থাকতো তাহলে কিন্তু আমি একবারই এটি লিখতাম। যেহেতু 3বার আছে, যে ক্রয়ের সঙ্গেও নগদান আছে, বিক্রয়ের সঙ্গেও নগদান আছে, এই জন্যে কিন্তু আমার এখানে 3টে এন্ট্রি আসবে বা আমাকে লিখতে হবে। এরপর আছে এই যে 3000 টাকা এখান থেকে বাদ দিলে আমার এখানে থাকলো 32,000 টাকা, আমার ব্যালেন্স ছিল 35,000 টাকা, সেখান থেকে 3,000 টাকা ক্রেডিট হলো বা বাদ দেওয়া হলো। এরপর আছে 14 তারিখ, 14 তারিখে আমার আছে বিক্রয়। তাহলে বিক্রয় করলে আমার স্বাভাবিক নিয়মে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমি এইখানে বিক্রয় হিসাব লিখলাম, বিবরণের ঘরে বিক্রয় হিসাব, এইখানে 5,000 টাকা আমার ডেবিট হবে, এই 5,000 টাকা লিখলাম। তাহলে ব্যালেন্স হবে 37,000 টাকা। এই 37,000 টাকার নিচে 2 দাগ দিয়ে তুমি যখন দিয়ে দেবে তখন এটা জের নির্ণয় হবে। এটা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও আরেকবার বলছি যে নগদান হিসাবটা আমরা যখন চলমান জের ছকে খতিয়ান করব বা টি ছকেই করব, তখন নগদানটা প্রথমেই করাই ভালো। তো দেখা যাচ্ছে নগদান আমি যখন হিসাব করব প্রথমেই, তখন এখানে আমার প্রথম তারিখে থাকবে নগদান হিসাব ছিল 35,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং মূলধন হিসাবে আমি দেখিয়েছিলাম 65,000 টাকা। এখানে যখন আমি নগদান করেছি তখন ক্রেডিটে ছিল মূলধন হিসাব 35,000 টাকা, আমার নগদানে যে টাকা ছিল সেই টাকাই। তারপর ক্রয় হিসাবে 3,000 টাকা, 3,000 টাকা আমি বাদ দিয়ে দেখালাম 32,000 টাকা। এরপর বিক্রয় হিসাবে 5,000 টাকা, যেটা আমার ডেবিট ব্যালেন্স, এটা আমি যোগ করে হলো 37,000 টাকা। এরপরে দেখা যাচ্ছে আমি মূলধন হিসাব করতে পারি বা ক্রয় হিসাব করতে পারি, যে কোনো হিসাব আমি নিয়ে আসতে পারি। এরপরে যদি আমি করি একইভাবে ছক কেটে তোমরা ওইরকম এইভাবে পর্যায়ক্রমে করে নেবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমি টাকাগুলো লিখিনি, শুধু ডেবিট এবং ক্রেডিট লিখেছি। এখানে জের বা ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। এখানে এবার আমরা নগদান হিসাব করেছিলাম, এবার যদি মূলধন হিসাব করি তাহলে মূলধন হিসাব, মূলধন হিসাবে এখানে আমার তাহলে বিপরীত দুটো আসবে। 2019 মার্চ 1, এখানে প্রথমে তাহলে আমার লিখতে হবে নগদান হিসাব। তোমাদের সাধারণত 4টে করে এটি দেবে করার জন্যে আশা করা যায়, কারণ তোমাদের ক নম্বরে হচ্ছে 2 মার্ক সৃজনশীল প্রশ্নে। তোমরা হয়তো জানো যে হিসাব বিজ্ঞানে যে অঙ্কটা হয় সেখানে ক, খ, গ এই 3টে থাকে। এখানে আমাদের কিন্তু ফিনান্স ও ব্যাংকিং বা ব্যবসা উদ্যোগের মতো ক, খ, গ, ঘ থাকে না। তা কতে হচ্ছে 2, তোমরা 2 নম্বর পাবে, খতে 4, গতে 4। তা দেখা যাচ্ছে তোমাদের যদি খতিয়ান করতে বলা হয় তাহলে আশা করা যায় যে 4টে এন্ট্রি দেয়া থাকবে, যাতে প্রত্যেকটাই 1 করে নম্বর প্রদান করা যায়। তাহলে এইখানে নগদান হিসাব, এই টাকাটা হবে ক্রেডিটে হবে
35,000 টাকা। এরপর আছে মার্চ 1-এ আসবাবপত্র হিসাব, এখানে 30,000 টাকা। তাহলে এখানেও ক্রেডিট পাশে 35,000 টাকা লেখার পরে এই 30,000 টাকা যোগ করলে 65,000 টাকা। এই 65,000 টাকাই কিন্তু আমার মূলধনের জের বা ব্যালেন্স যেটাই বলো। তখন কিন্তু এটাকে আমি 2 দাগ দিয়ে, নিচে 2 দাগ দিয়ে সমন্বিত করে দেব, যাতে যে নির্ণয়টা বোঝা যায়। এই যে দুটো এন্ট্রি তোমাদেরকে দেখালাম, আমি আশা করি যে তোমাদের এরপরে আর কোনো এই বিষয়ে সমস্যা থাকবে না। হয়তো তোমরা এরপরে যে ক্রয় হিসাব, তোমাদের বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, এটা তোমরা নিজেরাই সুন্দর করে বাসায় করতে পারবে। এখানে আমাদের যে বিষয়টি প্রথমত লক্ষণীয় সেটা হচ্ছে, তুমি যদি মূলধন হিসাব করো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মূলধন হিসাবটা আমার কোন পাশে আছে, ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে। যদি মূলধন, যেহেতু আমরা জানি সবসময় ক্রেডিট পাশে থাকে, তাহলে মূলধন ক্রেডিট থাকলে আমি দেখব ওর বিপরীতে কে আছে। যখন আমি মূলধন হিসাব উপরে লিখব তখন ওর ভিতরে কিন্তু ছকের ভিতরে আমি কিন্তু ওই মূলধন হিসাব লিখতে পারবো না, তখন আমাকে ওইখানে লিখতে হবে ওর বিপরীত যে এন্ট্রিগুলো আছে। তা যখনই আমি মূলধন ক্রেডিট বলে ওর বিপরীতটা করব, তখন দেখা যাবে কি হয়তো একটা এন্ট্রিও থাকতে পারে, কখনো 2টা এন্ট্রিও থাকতে পারে। তো যখন আমার 2টা এন্ট্রি থাকবে, ঠিক আমি এইভাবে যেভাবে তোমাদেরকে দেখালাম যে নগদান হিসাব প্রথমে আমার ক্রেডিটে যাবে 35,000 টাকা এবং আসবাবপত্র হিসাব 30,000 টাকা, মোট 65,000 টাকা। 2টা এন্ট্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে তার সমাধানটা করবে। আর যদি 2টা এন্ট্রি না থেকে একটি এন্ট্রি থাকে তাহলে তো তোমাদের সুবিধাই হলো, তোমরা একটি এন্ট্রি সহজেই লিখে দিতে পারবে। যদি শুধু নগদান হিসাব থাকে তখন তোমরা নগদান হিসাব লিখে ক্রেডিট পাশে টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে মূলধন হিসাব। আর যেটা বলছিলাম যে ক্রয় হিসাব, ক্রয়টাও তুমি উপরে একইভাবে এখানে ক্রয় লিখে একদম উপরের অংশে ক্রয় হিসাব লিখে, আমার ক্রয় হিসাবে শুধু একটি টাকা আছে কারণ আমি নগদেই ক্রয় করেছিলাম, এই এন্ট্রি আর দ্বিতীয়টি দেওয়া নেই, তাহলে আমার শুধু একটা এন্ট্রি এখানে হবে। একটা এন্ট্রির ক্ষেত্রে তোমাদের একটু দেখিয়ে দিই, লেখা যা ছিল আমি সেভাবেই করে নিলাম, মুছে নিলাম, কিন্তু তোমাদের তো আবার ছক আঁকতে হবে। এখানে মার্চ 7 এখানে আমি ক্রয় হিসাব লিখেছি, তাহলে এখানে ভিতরে লিখব নগদান হিসাব। আর আমার ক্রয় আছে কোথায়, ডেবিটে, তাহলে টাকাটাও যাবে ডেবিটে 3,000 টাকা, এইখানে 3,000 টাকা। এবার নিশ্চয়ই তোমরা এটা আরও ভালোভাবে বুঝতে পেরেছো যে একটি এন্ট্রি থাকলে এবং তা আমাদের যদি আর কোনো এন্ট্রিতে এর সংযোগ না থাকে বা এই ধরনের এন্ট্রি না থাকে, তখন আমরা অতি সহজে এটি চলমান জের সাথে করতে পারবো। ক্রয় হিসাব লিখে আমি নগদান হিসাব লিখলাম এবং ক্রয় যেহেতু ডেবিটে আছে তাহলে ডেবিটে 3,000 টাকা। এরপর বিক্রয়টাও একইভাবে উপরে বিক্রয় হিসাব লিখে, বিক্রয় সবসময় থাকে আমাদের ক্রেডিটে, তাহলে দেখা যাচ্ছে আমি যখন এর ভিতরে লিখতে যাব তখন নগদান হিসাব লিখে বিক্রয় হিসাব এসে আসবে, উপরে যেহেতু আছে নগদান হিসাব লিখে বিক্রয়ের টাকা থাকে ক্রেডিটে, আমরা ক্রেডিটে টাকাটা দিলেই আমাদের এর সমাধান করা হয়ে যাবে। তা আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছো। আর টিছক যেটা, টিছকে কিন্তু 2 পাশে আমি যেহেতু চলমান জের ছক করালাম, এই জন্য টিছকটা আমি অত এইভাবে তোমাদের এখন বলিনি, কারণ হচ্ছে তোমরা হয়তো 2টো এন্ট্রি একসঙ্গে করতে পারবে না, সহজে আয়ত্ত করতে পারবে না। টিছকটা তবু একটু আলোচনা করে দিই। টিছকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে তোমাদের 82 পৃষ্ঠায় টিছকটা করা আছে। এইখানে দেখো, এখানে একইভাবে ওই উদাহরণ দিয়ে করা আছে নগদান হিসাবে। তা দেখা যাচ্ছে এইখানে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এইভাবে কিন্তু এক পাশে ডেবিট এবং ক্রেডিট দিয়ে
দুই পাশে টাকার অঙ্কটা দেয়া থাকবে, তোমরা এটাই করবে। আর তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি খতিয়ানে। জুন 1 নগদ 40,000 টাকা এবং 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তোমাদের একই অঙ্ক, দেখো শুধুমাত্র টাকার অঙ্কটায় হয়তো পার্থক্য আছে। আর তোমরা পণ্যদ্রব্যকে অবশ্যই জানো যে ক্রয় হিসেবে লিখবো, আমরা পণ্যদ্রব্য কখনো লিখবো না, লিখবো ক্রয় হিসাব। এরপরে জুন 6 নগদে ক্রয় 5,000 টাকা জুন 12 বেতন প্রদান 7,000 টাকা এবং সর্বশেষ 20 তারিখ কমিশন প্রাপ্তি। তোমরা জানো প্রাপ্তি মানে পাওয়া, মানে আমি নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে পাচ্ছি। প্রাপ্তি 3,000 টাকা। তোমরা এই অঙ্কটার জাবেদা করেও খতিয়ান করতে পারো বা সরাসরি খতিয়ান করতে পারো। চলমান জের ছকে তোমরা এইটা করবে, এই অঙ্কটা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই অনুশীলনীগুলো বাসায় অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।